দিচ্ছেন। কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন, তখন তো আপনার কথা এমন থাকবে ভাই। হ্যাঁ, এই যে আজে বাজেও যে কিছু কমেন্টস আসে না তা না, আমি তাদেরকে জিজ্ঞেস করি, তখন দিবেন ইনশাল্লাহ। আপনাদের তো রেকর্ড গুলো থাকবে, ডিলিট করবেন না প্লিজ। উপদেষ্টারা সেফ এক্সিট চান, উপদেষ্টারা সেফ এক্সিট চান। তার মানে উপদেষ্টারা তো যদি এখন সেফ এক্সিট চান আর আমরা সেফ এক্সিট দিয়ে দেই, তাহলে তো পূর্বাতর সকল অপরাধের থেকে বড় অপরাধ যারা সেফ এক্সিট চাচ্ছে। ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমাকে হুমকি দামকি কেন দিচ্ছেন আমার এটা জানা নাই, কিন্তু আমি আজ এইটা বলি, যখন জালিমের জুলুম তার সমস্ত সীমা অতিক্রম করে, তখন মহান রাব্বুল আলামিন তাদের জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আদর্শ নির্বাচনের কথা বলব। আদর্শ নির্বাচনের ক্ষেত্রে আমাদের দেশে রাজনৈতিক দলের আদর্শ নির্বাচনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা নিয়ে আসি, সেটা হলো আমার বাবা করেছেন, আমার দাদা করেছেন, আমাকেও করতে হবে। এখন আমার দাদা যখন করেছেন তখন আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, কি প্রেক্ষাপটে করেছেন, আমার বাবাও কখনো জিজ্ঞেস করেছেন কিনা, সেই ব্যাপারটা আমরা অনেক সময় আমরা মাথায় নিই। খেয়াল করে দেখেন, 1947 সালের যখন দেশ ভাগ হয়, তখন যে আর্থসামাজিক অবস্থা ছিল, আমরা কি পরিধান করতাম, আমরা কি ধরনের খাবার খেতাম, আমাদের জীবন প্রণালী গুলো কেমন ছিল, আর আজকে আমরা কিভাবে আছি, কিভাবে চলছি, এই দুইয়ের মাঝে একটা ফারাক বিবেচনা হয়। এই কথা শুরু করার শুরুতেই বলছি, গোলাম মোল্লা রনি ভাই, সাবেক এমপি, অত্যন্ত প্রথিত যশা, এদেশের অনেক বড় সোসাইটি, উনি একটি কথা বলেছেন যে তাকে প্রবোধের বিষয় বলেছে। না রনি ভাই, অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা যে জায়গা থেকে প্রস্থান করে সেখানে আর ফিরে যায়। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা যে জায়গা লিড করে সেখানে আর কখনোই ফিরে যায় না। একমাত্র মৃত্যুই সেখানে ফেরাতে পারে। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা কারো মুখাপেক্ষী হন না, মুখাপেক্ষী হন তার রবের। অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা কোনো চাপে বা ভয়ে বা প্রলোভনে বিচলিত হয়ে যাওয়ার মানুষ। তাদের কণ্ঠ বোঝার সক্ষমতা আপনার আছে, তাদের চোখ দেখার সক্ষমতা আপনার আছে। কোনো ভয়ে ভীত হয়ে যাওয়ার মতো ব্যক্তি অ্যাডভোকেট ফজল করিম মুবিনরা হয় না। ইতিমধ্যে অনেকেই লিখছেন, জসিম মিয়া, জাহাঙ্গীর ভাই সহ সবাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী এবং সমর্থক বৃন্দের প্রতি আমার রয়েছে অবনত মস্তকে কৃতজ্ঞতা। আর যারা আমাকে ঘৃণা করতে চান তারা আরো ঘৃণা করতে পারে। যারা আমাকে দেখলে বা আমার কথা শুনলে যাদের দাঁত কিরকিরে উঠে, তারা আরো ঘৃণার জলে ভাসতে পারে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমি অহিংস নীতিতে বিশ্বাস করি। আমি হিংসার আঘাত হিংসা দিয়ে করতে চাই না। ভাই, রাজনৈতিক দল বাছাই করতে পরিবার গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ পরিবারের যে আমাদের যে পারিবারিক বন্ধন থাকে, সেই পারিবারিক বন্ধনই আমরা বেড়ে উঠি। সেই পারিবারিক বন্ধনে আমার পিতার আদর্শ, আমার বড় ভাইয়ের আদর্শ, আমার দাদা যেভাবে চলাফেরা করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সাথে প্রতিটি দেশপ্রাণ মানুষকে স্মরণ করতে হবে, উনি যখন ওই সিদ্ধান্তটা নিয়েছিলেন তখন উনি কেন নিয়েছেন বা কেন। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য কথা বলবো, আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী মুসলিম লীগের সকল আদর্শ মেনেই থাকতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হতো না। তাই আদর্শিকভাবে দল চেঞ্জ করা বলে না, ওনার সেই লিডারশিপ ছিল, উনি একটি দল তৈরি করতে পেরেছেন। আমাদের মতো মানুষের সেই সক্ষমতা নাই যে আমরা দল তৈরি করতে পারবো বা দল তৈরি করবার কোনো প্রয়োজন এই দেশে আছে। যেহেতু আদর্শিক ভিত্তিতে
আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আদর্শিক ভিত্তিতে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আদর্শিক কারণে আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেহেতু সেখানে যারা পারিবারিকভাবে ঐতিহ্যভাবে তারা এই দলটি করে আসছেন, সেই পারিবারিক ঐতিহ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা যারা এই দলটি করছেন না, ওনাদের ওইটা আদর্শিক ব্যাপার থাকলে সেটাও ঠিক আছে, সেটাকেও সম্মান করি। কিন্তু আপনারা একটি খেলে নিবেন, হুজুর মাওলানা ভাসানী ওনার নেতৃত্বের কাছে সর্বপ্রথম মুসলিম লীগ মুখ থুবড়ে পড়ে আফটার 1947। আওয়ামী মুসলিম লীগ এই সারা দেশে ছড়িয়ে যায়। কিন্তু দুইজন নেতার কথাই চিন্তা করবেন, হুজুর ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের দুইজনেরই লক্ষ্য ছিল ঢাকা, বাংলাদেশকে নিয়ে। হুজুর ভাসানীর লক্ষ্য ছিল পিন্ডির দাসত্ব থেকে মুক্তি নিয়েছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ছিল, যেহেতু দেশটা পিন্ডির হাতে, পিন্ডির লোকজনের দিকে জিম্মি আছে, তাহলে দিল্লির সাহায্য ছাড়া পিন্ডির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু দুইজনই বাংলাদেশের ছিলেন, বাংলাদেশের জনগণের জন্য ছিলেন। যে কারণে হুজুর ভাসানী একটা মাত্র গুণ, সততা দেখেও মুগ্ধ হয়েছে। এখন হুজুর ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের নেতা। হুজুর ভাসানী সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে সেই 250 বৎসরের জঞ্জাল থেকে মুক্তির বিষয়টি দেখেছি। দলীয় আদর্শ বিবেচনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনার আদর্শ আপনার, প্রথমে ব্যক্তির আদর্শ। ব্যক্তি যদি ভাবেন তার আদর্শে এগুলা দরকার, যেমন আমি বলেছি তাকে সৎ হতে হবে, মেধাবী হতে হবে, কারিশমেটিক লিডারশিপ হতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে হবে, ধর্মনিরপেক্ষ হতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ কোনো কারণে ওনার আদর্শে এই বিষয়গুলো নাই থাকতে পারে, তা আমি কি বলবো উনি মুর্দাবাদ? না, আপনি আপনার আদর্শের জায়গায় ঠিক আছেন, আমি আমার আদর্শের জায়গায় ঠিক আছি। তখন একজন ব্যক্তি চুজ করবেন তার প্ল্যাটফর্মটা কোথায়। তাহলে তার প্ল্যাটফর্ম যে দল, রাজনৈতিক দলের সাথে মিলে যাবে, সেই রাজনৈতিক দলকে উনি মনে করবেন ওনার আদর্শিক জায়গা। সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি আমার ব্যক্তিগত আদর্শিক জায়গা দেখেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার আদর্শিক নেতৃত্ব হিসেবে দেখেছি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার আদর্শিক নেতা হিসেবে দেখেছি। এর মাঝে আর কোনো কথাই নেই। এখন আসেন পদ পদবীর বিষয়। আসলে পদ পদবী দিয়ে কি করবো ভাই? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের দেশরত্ন, গণতন্ত্রের মানুষ কন্যা, দেশরত্ন, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, উনার দলের কর্মী সমর্থকরা, আমার আদর্শিক ভাইয়েরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে যায় সকল পদ, সকল স্থান। সেই পদের কাছে আপনি মন্ত্রী হন, এমপি হন, বাংলাদেশ আওয়ামী লীগেরও যে কোনো পদে আসে, সেই পদ মান হয়ে যাবে। কারণ এই কঠিন সময়ে যেভাবে আমার কথার সাথে আপনারা আমার পাশে এসেছেন, আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো। আপনারা যারা আমার ফেসবুক প্রোফাইলে আছেন, আপনারা দেখতে পারবেন আমি আমার সংস্কারের কথাগুলো একা একাই বলেছি। 100 লাইক, 50 লাইক, 200 লাইক, 300 লাইক, আমি লাইকের কমেন্টসের চিন্তা করে আমি আমার কথা থামিয়ে দিই। আমি কে আমার পাশে থাকলো সেই কথা বিবেচনা করে আমি আমার রাস্তা থেকে সরে যাইনি। আজও ভাসে যেদিনে এপিপি পদ থেকে আমি পদত্যাগ করেছিলাম, ওই জার্নালিস্ট সাহেব আজকে আমার সাক্ষাৎকার নিয়েছে, নিউজ টাইম বিডি।
উনি আমার সাক্ষাৎকার যখন নেবে, ডিসি সাহেবের অফিসেরই একটা কেরানি বা ক্লার্ক মহোদয়, উনি আমাকে বললেন এইখানে দাঁড়িয়ে করবেন না, আপনি ওই পাশে যান। আমি সম্মান জানিয়েছি, আমি সরে গেছি। আমি সেই দিনেরও সেই সাক্ষাৎকারে বলা আছে যে একদিন মানুষ কিন্তু বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল, আগের নেত্রী ভালো ছিল। তাই এটা আজকে নতুন করে বলছি না, আপনারা দেখবেন এর আগে আমার জিডি করা আছে। আমি তখন এপিপি পদে রাষ্ট্রের অংশ ছিলাম। আমি বারবার বলেছি রাষ্ট্রের অংশ হিসেবে আমাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য, কারণ আমি রাষ্ট্রের স্টেট লয়ার ছিলাম। আজকে যারা বলেন যে আমাকে অ্যারেস্টের বিষয় কি, কত ধরনের আঘাত প্রতিঘাতের শিকার হয়ে আমি আজকে এই পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকায় উঠেছি একজন নৌকার সদস্য কর্মী সমর্থক হিসেবে, সেই কথা আপনাদের অনেকেরই অজানা, সেই কথা আপনারা অনেকেই জানেন না। তাই বারবার আমি কেন আসলাম, অমুক দলের নেতা, অমুক কিছু, আপনাদের সবার কাছে আজকে আমি অনুরোধ করব, আপনারা এই ধরনের বক্তব্য দিবেন না। আপনারা লিখবেন ওই যে খুব ভদ্রমহিলা সাংবাদিক, আমার এই মুহূর্তে নামটা খুব একটা মনে পড়ছেন না, ভদ্রমহিলা আমার প্রথম যখন সাক্ষাৎকার নিয়েছেন, ওই ভদ্রমহিলা আমাকে বলেছিলেন প্রথা বিরোধী রাজনীতি। খুব দারুণ সাংবাদিক উনি, আর দেশি আন্তর্জাতিক বিষয়ে উনি ভালো সাংবাদিক। আসলে আমার পরিচয়, আমি একজন প্রথা বিরোধী রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আর বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরো নাম না জানা যত ধর্ম আছে, তারাও আমাকে বরণ করে নিয়েছে। সেই ভালোবাসায় সিক্ত আমি, রিক্ত আমি, দেবার আমার কিছু নেই। আমি কি দিতে পারবো? আমি কিছুই দিতে পারবো, আমার দেবার মতো কিছু নাই। আমি কখনো হিংসার আগুনকে প্রতিহিংসা দিয়ে জ্বালাতে চাই না, কিন্তু সবাইকে মনে রাখতে হবে সবকিছুরই একটা সীমা থাকে। আমাকে যেমন বলা হচ্ছে, আমিও বলছি আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী সমর্থক। আমার পদ পদবি, আমার ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন। সেই ক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দলের কথাও বলছি না। আপনারা খেয়াল করে দেখবেন, অলরেডি জামায়াত নেতার একটা স্বীকারোক্তি দেখতে পেলাম যে 5ই আগস্টের বিষয়টা ছিল ওনাদেরই আদলে করা আন্দোলন, উনি স্বীকার করেছেন সেই কথিত কথা। কিন্তু দেখেন, আমাদেরও কথা ছিল যে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমার আদর্শিক মিল। তার মানে আমি এটা বলি না বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে থাকতে পারবে, আমি এটা বলি না এই দেশ যেমন তারও, এই দেশ আমার, ওনারাও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসবে। আমি বলেছি ওনারা যদি ক্ষমা চেয়ে থাকেন, যদি কথাটি টেনেছে, আমরা তখন বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিবেশ নির্ধারণ করবে, আসলে কি সত্যি ক্ষমা চেয়েছেন কিনা। কিন্তু এর মানে কি বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামকে নিধন করে দিতে হবে? না ভাই, আমরা কাউকে নিধনের রাজনীতি করি না, কিন্তু সবাইকে একটা সীমারেখায় থাকা উচিত। কারণ যারা আজকে প্রয়োজনে স্বার্থে দেখছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা খারাপ, তাই তারা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন। কাল যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশে ফিরে আসেন, তখন তো আপনার কথা এমন থাকবে ভাই। হ্যাঁ, এই যে আজে বাজেও যে কিছু কমেন্টস আসে না তা না, আমি তাদেরকে জিজ্ঞেস করি, তখন দিবেন ইনশাল্লাহ। আপনাদের তো রেকর্ড গুলো থাকবে, ডিলিট করবেন না প্লিজ। বাংলাদেশ আওয়ামী লীগের যদি সুদিন আসে, তখন আপনাদের কথাগুলো যেন এমনই থাকে। আর যদি না থাকে, তাহলে আপনারা মুনাফেক ছিলেন, এটা পরিষ্কার। তো ব্যক্তি কি চিন্তা করবেন রাজনৈতিক আদর্শ বিবেচনার ক্ষেত্রে? ব্যক্তি চিন্তা করবেন সততা, দেশপ্রেম, মেধা, ধর্মনিরপেক্ষতা, নেতৃত্ব। এর মাঝে যদি কোনো একটা জিনিসও আসে, তাহলে আপনি ধরে নেবেন সেই রাজনৈতিক দল, সেই নেতা আপনার নেতা, সেই রাজনৈতিক দল আপনার দল।
এবং প্রত্যেকটা বিষয় আপনি নিরপেক্ষভাবে স্কেল দিয়ে বিবেচনা করবেন এবং ওইখান থেকে আপনার প্ল্যাটফর্মটা আপনি বিবেচনায় নেবেন। এটা আদর্শিক কারণে হতে পারে, দেশপ্রেমে হতে পারে, নেতৃত্ব মুগ্ধ হয়ে হতে পারে। এখন যদি কোনোটার উত্তর না মিলে তাহলে আপনি রাজনীতি থেকে বিরত থাকবেন। আর যদি আপনার পছন্দের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে তাকে আপনি পছন্দ করতে পারেন, তাকে আপনি বেছে নিতে পারেন। এখন আমার আদর্শের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা মার্কা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মিলেছে। আমি এসেছি, আমি কাউকে ছোট করছি না, কোন রাজনৈতিক দলকে ছোট করছি না। কিন্তু আমার কথা খুব পরিষ্কার, আমি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসেবে আমি আছি এবং যে কোনো পরিণতি আমার আসুক তা বরণ করতে প্রস্তুত। মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ কথাটা বাদ গিয়েছিল, মুসলিম লীগ মুখ থুবড়ে পড়েছিল। কেন? 47-এর সময় যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে পশ্চিম পাকিস্তান মুসলমান, কিন্তু 47 দেশ ভাগের পরেই তাদের শাসন, শোষণ, তাদের সেই কঠিন নির্যাতনের সামনে